প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার। বাংলাদেশের যে প্রান্ত থেকে এই ক্লাসটি তোমরা দেখছো সবাইকে স্বাগত। স্বাগত জানাচ্ছি সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে যারা পড়ছো তাদেরকে। স্বাগত জানাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছো মূলত তাদেরকে। স্বাগত জানাচ্ছি এই ক্লাসটি যারা দেখছো তাদের সবাইকে। আমরা আজকে বাংলা বানান নিয়ে পড়বো। বাংলা বানানের নিয়ম তোমাদের সিলেবাস অনুসারে আমরা আজকে দ্বিতীয় পর্ব এটি নিয়ে আমরা পড়ব। তো বাংলা বানান নিয়ে যে প্রশ্নটি পরীক্ষায় আসে, যেভাবে আসে সেটি আমরা গত ক্লাসেও দেখিয়েছিলাম। একইভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক এবং খ নম্বর বন্টন থাকে হচ্ছে 5, অর্থাৎ ক লিখতে পারো, খও লিখতে পারো, যে কোনো ক অথবা খ যে কোনো একটি লিখলে তুমি 5 নম্বর পাবে যদি তুমি শুদ্ধভাবে ঠিকঠাক লিখতে পারো। খ নম্বর আমরা মূলত সাজেস্ট করতে চাই যে তুমি খ নম্বর লিখবে, কিন্তু আমরা ক নম্বর নিয়ে ক্লাস করছি। তো প্রথমে আমরা শিখন ফল দেখে আসি। শুদ্ধ বানান করতে শিখব, করতে মানে আসলে লিখতে শিখব, তো একই কথা। তো কিছু প্রশ্ন দেখে আসি, যে প্রশ্নগুলো আমরা গত ক্লাসেও দেখেছিলাম, যে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7। মূলত 1 নম্বর বাদ দিলে বাকি 6টা থাকে। এটি দিয়ে 3টি ক্লাস হবে। আমরা হচ্ছে নত্ব এবং সত্যবিধান ক্লাসটি দেখেছিলাম। আজকে দেখব হচ্ছে অতৎসম এবং তৎসম শব্দের বানানের নিয়ম। এবং আমি বলে রাখি যে আপাতত তোমরা হচ্ছে 6 এবং 7 নম্বরটা তোমাদের বইয়ে দেয়া আছে, তোমরা একটু দেখে নাও। আমরা হচ্ছে খ নম্বর নিয়ে একটি ক্লাস আগে নিতে চাই, তারপরে হচ্ছে বাকিটা আমরা করতে চাই। তো আমরা চলে যাই আজকের বিষয়টি আসলে কি দেখি। সেটা হচ্ছে আমরা দেখছি যে বাংলা একাডেমি প্রবর্তিত অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম উদাহরণসহ লেখো। তারপরে দেখি যে বাংলা একাডেমি প্রবর্তিত তৎসম শব্দের বানানের 5টি নিয়ম উদাহরণসহ লেখো। তো একটি কথা বলে রাখি যে বাংলা একাডেমি প্রবর্তিত তৎসম বা অতৎসম যেটিই বলি না কেন, এখানে বলবে না যে তৎসম শব্দের বানানের নিয়ম কাকে বলে বা অতৎসম শব্দের বানানের নিয়ম কাকে বলে। যদি কোনো কারণে এই প্রশ্নটি আসে তাহলে তুমি বলবে বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত তৎসম অথবা অতৎসম শব্দের বানানের নিয়মকেই তৎসম বা অতৎসম বানানের নিয়ম বলে। তো সেটি এক্সাম্পল হিসেবে তোমরা দেবে, আমরা পরে যে এক্সাম্পলগুলো দেখাবো সেটি। প্রথমে আমরা কিছু বিষয় দেখে আছি, সেটি হচ্ছে এটি তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, কিন্তু আমরা একটু ইতিহাসটা একটু দেখতে চাই। সেটি হচ্ছে প্রথম বাংলা বানানের নিয়ম নিয়ে বানানবাদীর কাজটি করে কলকাতা বিশ্ববিদ্যালয় 1936-37 সালে। মানে বাংলা একাডেমি নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে প্রথম কাজ করে কলকাতা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বাংলা একাডেমি বাংলা বানানকে নিয়মিত, অভিন্ন ও প্রমিত করার লক্ষ্যে একটি উদ্যোগ গ্রহণ করেছিল 1992 সালে। 1994 সালে তাদের প্রস্তাবগুলো পরিমার্জিত ও সংশোধিত আকারে প্রকাশ করা হয়। 2005 সালে বাংলা একাডেমির প্রমিত বানান রীতির সাথে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বানানের সমতা বিধানের লক্ষ্যে, অর্থাৎ বাংলা একাডেমি এবং তুমি যে বই পড়ো সেটির সমতা বিধানের লক্ষ্যে আরেকটি প্রস্তাব গৃহীত হয়। নিচে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতির কয়েকটি নিয়ম উদাহরণ সহ দেখানো হলো। আমি আগেই বলেছি প্রথমে আমরা দেখাবো অতৎসম এবং পরে দেখাবো তৎসম। পরীক্ষার খাতায় সাধারণত আসে যে অতৎসম বা তৎসম 5টি নিয়ম লেখো, এটি আসে পরীক্ষায়। 5-এর জন্য 5 থাকে, উদাহরণ অবশ্যই লিখতে হবে। তো আমরা প্রথমে অতৎসম আমরা দেখতে চাই। আমি কিছু শব্দ দেখি, সেটি হচ্ছে কর্য, পর্দা, শর্ত, সর্দার, চর্বি, ফর্মা, জার্মানি ইত্যাদি শব্দ দেখলাম। আমরা বলছি না কর্য, পদ্মা, সত্য, সর্দার, দয় দয় একার সর্দার, কিন্তু আমরা কিন্তু বলি মুখে সর্দার। আমরা বলছি না চব্বি বা ফম্মা বলছি না, ফর্মা বলছি, জার্মানি বলছি, কর্য বলছি, পর্দা বলছি, অর্থাৎ দ্বিত্বের ব্যাপারটি এখানে নাই। তাহলে কি হয় যে রেফ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। রেফ থাকলে
মানে এই যে রেফ গুলো দেখছো এরকম যদি থাকে অতৎসম শব্দ বলতে তোমরা জানো যে বাংলা যে শব্দ ভাণ্ডার সেখানে প্রথমে আছে তৎসম, তারপরে আছে অতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তার মানে অতৎসম শব্দের ক্ষেত্রে এটি বলা হচ্ছে এবং কখনো কখনো এটি দেশি বিদেশি শব্দের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হচ্ছে, এমনকি তদ্ভব শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, কিন্তু অতৎসম শব্দের ক্ষেত্রে পুরোটাই প্রযোজ্য হচ্ছে। তাহলে ১ নম্বর নিয়মটি দেখলাম, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না, এখানে আমরা কোনো দ্বিত্ব পাইনি। আমরা ২ নম্বরে চলে যাই, সেটা হচ্ছে করছি, তারপরে জলদি, চট, দুজন, ১০০ ইত্যাদি। এখন তোমরা একটু খেয়াল করো যে আদিতে মানে আগে, করছি মানে ক এবং করছি, জলদি, এমনকি চট, দুজন, এর মাঝখানে একটা চিহ্ন বসতো যেটি এখন বসে না। সেটি কি বলা হচ্ছে? হ্রস্ব বা ঊর্ধ্বকমা। মানে আমরা কোর, ক, র এর নিচে হস বসতো, জল, ল এর নিচে একটি হস বলতো, চট, ট এর নিচে একটি হস বলতো, দুজন, দুজনে হস বসতো না, দুজনে ঊর্ধ্বকমা বসতো, এক, ক এর নিচে একটা হস বসতো। এগুলো আমরা প্রাচীন যুগে এবং মধ্যযুগের বানানে দেখেছি, কিন্তু আধুনিক বানানের নিয়ম অনুযায়ী এটি বসে না এবং আমি বলে থাকি আধুনিক বানানে এই দুটিই বর্জনীয়, দ্বিতীয়টা ঊর্ধ্বকমা একেবারেই বর্জনীয়। যেমন তুমি যদি বলো যে মাকে, তুমি তোমার মাকে বলছো, আগে মা ঊর্ধ্বকমা বসে তারপরে কে বসতো, কিন্তু এখন ময়াকার কয়কার একসাথে বসে। নিয়মগুলো খুব সিম্পল, তুমি মনে রাখতে খুব সহজেই পারবে। আমরা ৩ নম্বর দেখি, সেটা হচ্ছে বাঙালি, ইংরেজি, ইরানি, ইরাকি ইত্যাদি। তাহলে বাঙালি বলতে হচ্ছে বাঙালি জাতিকে বোঝায়, বাঙালি বলতে বাংলা ভাষাভাষীকে বোঝায়, ইংরেজি বলতে ইংরেজ বলতে ইংরেজ জাতিকে বোঝায়, কিন্তু ইংরেজি বলতে ভাষাকে বোঝায়, ইরানি বলতে ইরানি জাতিকে, ইরাকি বলতে ইরাকি জাতিকে, এটি বোঝায়। অর্থাৎ ভাষা এবং জাতির ক্ষেত্রে একটু খেয়াল করে রস্যিকার নরমালি বসে, রশ্মি নরমালি বসে, কিন্তু ব্যতিক্রমও আছে। কি হলে ব্যতিক্রম ঘটে? ভাষা ও জাতিবাচক শব্দের শেষে ইকার ব্যবহৃত হয়, যেমন বাঙালি, ইংরেজি, ইরানি, ইরাকি ইত্যাদি, কিন্তু ইয় প্রত্যয় যেমন ভারতীয়, মিশরীয়, এমনকি বাঙালির ক্ষেত্রেই যদি হয় তো বাঙালিও হয় না, কিন্তু এটি হয় বঙ্গীয়, ইউরোপীয়। তো ইউরোপীয় জাতিগোষ্ঠী যদি বলি আমরা, ইউরোপীয় মানুষেরা এরকম, তাহলে এগুলো সবগুলো দীর্ঘে ব্যবহৃত হয় যদি ই প্রত্যয় বা ইয় প্রত্যয় যুক্ত হয়, মানে ইয় প্রত্যয় যুক্ত হলে ই যুক্ত হয়, এটি মাথায় রাখবে। তাহলে আমরা ৩টি দেখলাম, আমরা ৪ নম্বরে চলে যাই, মনঃকষ্ট, ইতঃপূর্বে, শিরোপীড়া, স্বতঃস্ফূর্ত। একটু খেয়াল করো যে বিসর্গগুলো থেকে যাচ্ছে, তো আমরা সন্ধির নিয়মেও পড়েছি, কিন্তু এই শব্দগুলো থেকে মনোকষ্ট থেকে বিসর্গ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, ইতপূর্ব থেকে বিসর্গ বাদ দেওয়ার সুযোগ নাই, শিরোপীড়া থেকে বা স্বতঃস্ফূর্ত থেকে সুযোগ নাই, কিন্তু কিছু কিছু শব্দের শেষে বিসর্গ চিহ্ন থাকে না, বা আগে থাকতো এখন থাকে না। যেমন হচ্ছে মূলত, এর সাথে তুমি যদি যুক্ত করো কার্যত, প্রধানত ইত্যাদি, এইগুলো শেষে একসময় হচ্ছে বিসর্গ বসতো, এখন বসে না। এখানে একটি শব্দ দিয়েছি মূলত। তবে পদমধ্যে বিসর্গ থাকবে, পদের মধ্যে যদি বিসর্গ থাকে থাকে, মানে পদান্তে থাকবে না, কিন্তু পদমধ্যে থাকবে। আমরা ৫ নম্বরে চলে যাই, সেটা হচ্ছে হয় না, আসে না, হাতে নেই, পারিনি। আমরা অনেকে হয় না একসাথে লিখি, হয় না আমার এই কাজটি করা হয় না, আমার সাধারণত এই কাজটি করা হয় না, আমার হাতে আসে না। আমরা অনেকে এই দুটিকে একসাথে লিখে ফেলি, কিন্তু আসলে নেতিবাচক এই শব্দগুলো ক্রিয়ার ক্ষেত্রে যদি হয়, নেতিবাচক শব্দগুলো এটি আলাদা হয়ে যায়। সেক্ষেত্রে ক্রিয়াপদের পরে শুধু নয়ও শব্দগুলোই বসে, একটি শব্দই বসে, নয়ও শব্দ, আরেকটি শব্দ বসে, সেটি বলি, সেটি কি বসে? প্রশ্নবোধক
শব্দগুলো বসে। আমাদের ওইটা যেহেতু আলোচ্য বিষয় না, সেহেতু আমরা এটি নিয়ে কথা বলছি না। নঞর্থক শব্দ পৃথকভাবে বসবে, যেমন হয় না, আসে না, হাতে নেই, পারিনি ইত্যাদি। তবে শব্দ পূর্বে মানে না যদি শব্দের পূর্বে থাকে, এখানে সবগুলো শেষে আছে এবং সবই ক্রিয়াপদ। ভালো করে যদি যেমন রাজি থেকে যদি নারাজ হয়, নারাজ। তারপরে নাখোশ, নাবালক, নালায়েক একটিও বাংলা ভাষা থেকে আগত শব্দ না। তো এটি হচ্ছে সব তৎসম শব্দ। এগুলো সব অর্ধ তৎসম শব্দ। তাহলে এগুলোর ক্ষেত্রে মানে এভাবেই বসবে, না যদি আগে হয়, কিন্তু না যদি পরে হয়, এবং সাধারণত এটি ক্রিয়াপদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি মাথায় রাখবে, ক্রিয়াপদের ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয়। তারপরে আমরা ৬ নম্বর দেখি যে পাখি, বাড়ি, গাড়ি, দাদি, মামি, ধুলি, পদবী ইত্যাদি। আবার দেখছি গাভী, নারী, তারপরে হচ্ছে রানী, পিশাচী, মানবী, হরিণী। একটু খেয়াল করো, গাভী স্ত্রী প্রজাতির, নারী স্ত্রী প্রজাতির, রানী স্ত্রী প্রজাতির, পিশাচ আবার পিশাচী স্ত্রী প্রজাতির, মানবী, হরিণী সব স্ত্রী প্রজাতির। কিন্তু এগুলো দিয়ে কোনো স্ত্রী প্রজাতি বোঝায় না। পদবী দিয়ে, ধুলি দিয়ে, মামি দিয়ে, এখানে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে মামি। তারপরে হচ্ছে দাদি, গাড়ি। তো এগুলো আছে। এগুলোর ক্ষেত্রে আমরা কি নিয়ম বলতে পারি? যেসব শব্দের বানানে মানে রস্বই এবং দীর্ঘই বা হ্রস্বস্বর বা দীর্ঘস্বর উভয়ই অভিধান সিদ্ধ, মানে কোনোটাই ভুল না। মানে পাখি যদি ক্ষয় দীর্ঘে লিখতাম তাহলেও ভুল হতো না সেক্ষেত্রে। এবং অতৎসম বিদেশি শব্দের বানানে শুধু রস্যিকার প্রযুক্ত হবে, অর্থাৎ এই যে পাখি, বাড়ি, গাড়ি, দাদি ইত্যাদি, যেমন এই শব্দগুলো। তবে কয়েকটি স্ত্রীবাচক শব্দে অবশ্যই দীর্ঘিকার হবে। কয়েকটি স্ত্রীবাচক শব্দ এখানে দিয়েছি, যেমন গাভী, নারী, রানী, পিশাচী, মানবী, হরিণী ইত্যাদি। এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা দীর্ঘিকার ব্যবহার করব। তো এই গেল হচ্ছে অতৎসম শব্দের বানানের নিয়ম। আমি এখানে ৬টি দিয়েছি, তুমি পরীক্ষার খাতায় এটি ৫টি লিখবে। এর মধ্যে থেকে তোমার যে ৫টি পছন্দ হয় সেই ৫টি তুমি ভালো করে দেখবে। কিন্তু আমি তোমাকে ৬টি পড়তে বলবো। এর বাইরেও আরো নিয়ম আছে। এর বাইরে আরো নিয়ম নেই, এটি ভুল। এর বাইরে অনেকগুলো নিয়ম আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। খ নম্বরের ক্ষেত্রে সেটি তোমার কাজে লাগবে। কিন্তু আমি এটার স্ক্রিনশট দিয়ে তোমরা হচ্ছে একটি হোমওয়ার্ক তৈরি করতে পারো, বা করো, তাহলে তোমার এই প্রশ্নটি সলভ হয়ে যাবে। এবার আমরা চলে যাই তৎসম। অতৎসম এবং তৎসম কিছু কিছু ক্ষেত্রে প্রায় একই রকম। তারপর আমরা দেখি সূর্য, চন্দ্র, মস্তক, হস্ত, পদ ইত্যাদি। এগুলো কি তৎসম শব্দ? তৎসম শব্দ নরমালি একেবারে যদি বলি, তৎসম শব্দের প্রকৃতপক্ষে আসলে একটিই নিয়ম, সেটি ১ নম্বরেই আমি বলছি। সূর্য, চন্দ্র, মস্তক, হস্ত, পদ মানে পা। তো এগুলো অবিকৃত থাকে। তাহলে তৎসম শব্দ নরমালি বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত তৎসম শব্দের বানান বলা হচ্ছে অবিকৃত তৎসম শব্দের বানান যথার্থ অবিকৃত থাকবে, কারণ এসব শব্দের বানান ব্যাকরণগত প্রকরণ ও পদ্ধতি নির্দিষ্ট রয়েছে। মানে এগুলোতে আমাদের হাত দেওয়ার কোনো সুযোগই নেই, এগুলো আগে থেকে নির্দিষ্ট করা তৎসম শব্দের ক্ষেত্রে। অর্থাৎ আমরা কোনো রকম পরিবর্তন করতে পারবো না, আমরা যতই চাই আমরা এটা পরিবর্তন করতে পারবো না। আমাদের ১ নম্বর নিয়মটি আসলে তৎসম শব্দের মূল নিয়ম, কিন্তু প্রকৃতপক্ষে এটি কোনো নিয়মই না। কিন্তু আমরা সবসময় এই নিয়মটি ১ নম্বরেই রাখবো। তারপরে দেখি কিংবদন্তি, চিৎকার, ধমনী, ধূলি, পদবী ইত্যাদি সবগুলো শব্দে একটু কিছু জিনিস খেয়াল করো। সেটি হচ্ছে রস্যিকার বা হচ্ছে, যেমন এটি রস্যিকার, এটি রস্যিকার, এটি রস্যিকার, রস্যি, রস্যি, রস্যি। তো এখানেও ঠিক আগের মতো একটু খেয়াল করো, রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ উভয়ই সিদ্ধ, সেক্ষেত্রে রস্যিকার হবে এবং রস্যুকার হবে। মানে দুটিই ঠিক, যেখানে সেখানে শুধু রস্যি এবং রস্যু হবে, অর্থাৎ দীর্ঘ এবং দীর্ঘকার ব্যবহার করা হবে না। শব্দগুলো তোমাদের দেখানো হলো। অর্থাৎ আমরা অতৎসম শব্দের ক্ষেত্রেও ২ নম্বরের এই নিয়মটি দেখেছিলাম। আমরা চলে যাই ৩ নম্বরে, সেটি হচ্ছে অর্চনা, কর্ম, কার্য,
তারপরে হচ্ছে সূর্য ইত্যাদি। তো একটু খেয়াল করে দেখো, এগুলো কিন্তু তৎসম শব্দ। তো তৎসম শব্দের ক্ষেত্রে দ্বিত্ব হয় না। মানে আমরা অতৎসম দেখেছিলাম, সেটিও একই নিয়ম। অর্থাৎ রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, তৎসম হোক অতৎসম হোক। শুধু এক্সাম্পলটা অর্থাৎ উদাহরণটা তোমার আলাদা করতে হবে। মানে আমি যদি লিখতে গিয়েও দু একটি শব্দ এখানে অতৎসম চলে আসে, তোমরা অবশ্যই সেটা বাদ দিয়ে দিবে। আমি যদিও অনেক দেখে লিখেছি, পরীক্ষা করে লিখেছি যে যাতে তৎসমের মধ্যে কোনো অতৎসম শব্দ চলে না আসে। তারপরেও যদি মানবিক ত্রুটির কারণে চলে আসে, তোমরা অবশ্যই বাদ দিবে। সেক্ষেত্রে তোমরা একবার বই দেখে নিবে তোমরা। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। তারপরে আমরা একটু খেয়াল করি, সেটি হচ্ছে সঙ্গীত, অহংকার, ভয়ঙ্কর, সংগঠন ইত্যাদি। তো অনুস্বর বসছে, তবে বিকল্পে উ লেখা যাবে। আমি এটা এখানে লিখে দিয়েছি যে বিকল্পে উ লেখা যাবে। আসলে ঘটনাটি কি আরেকটু দেখি, সেটি হচ্ছে ক খ গ ঘ পরে থাকলে, যেমন গ, ক, ক, গ, তো এগুলো পরে থাকলে, ক খ গ ঘ পরে থাকলে পদের অন্তঃস্থিত ম, মানে যেমন সঙ্গীত, আসলে এখানে সঙ্গে সম একটা আছে, অহংকার, অহংকারকে যদি ভাঙো তাহলে অহংকার, অহংকার হবে, ঠিক আছে। তো এই যে ম আছে, ম স্থলে অনুস্বর লেখা যাবে, যেমন সঙ্গীত, তারপরে হচ্ছে অহংকার, ভয়ঙ্কর, সংগঠন ইত্যাদি। তবে বিকল্পে উ লেখা যাবে। তুমি যদি এর বিকল্প হিসেবে উ লিখতে চাও, সে যেটি বিশেষ করে উচ্চারণের ক্ষেত্রে এটি হয়, লেখা যাবে। আমরা এটার কোনো এক্সাম্পল দিলাম না, কিন্তু আমরা এই নিয়মটি লিখে এই 4টি এক্সাম্পল দিলে আমাদের হবে। 5 নম্বর, আকাঙ্ক্ষা, একটি শব্দ দিয়ে রাখলাম। এই শব্দ একটু খেয়াল করো যে আগেরটায় অনুস্বর রয়েছে, আমরা অনুস্বর দিয়ে ক্ষীয় লিখতে পারতাম। এখানে বলা হচ্ছে বিকল্পে ও লেখা যাবে, বিকল্পে ও লেখা যাবে, কিন্তু এটা কিন্তু বিকল্প নাই। মানে ক্ষীয়র আগে যদি মানে অনুস্বর বা উ এই ধ্বনি আসে, তাহলে অবশ্যই উ লিখতে হবে, এখানে কোনো বিকল্প থাকবে না। আমরা নিয়মটা একবার দেখে নিই, খুব ছোট্ট নিয়ম। ক্ষীয়র পূর্বে সর্বত্র উ হবে, যেমন আকাঙ্ক্ষা। ক্ষীয়র পূর্বে কখনোই অনুস্বর হবে না, কখনোই অনুস্বর হবে না, এখানে সবসময় উ হবে। এক্ষেত্রে তোমরা বাকি যেসব নিয়ম আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই, তোমরা প্রয়োজনে দেখে নিবে। তারপরে হচ্ছে আমরা শেষ, কার্যত, ক্রমশ, প্রধানত, প্রায়শ ইত্যাদি। এই নিয়মটিও আমরা হচ্ছে অর্ধ তৎসম শব্দের ক্ষেত্রে দেখেছিলাম। কার্যত, ক্রমশ, প্রধানত। আমি কিছু শব্দ মিসিং করতে পারি, অর্থাৎ তৎসম শব্দ তৎসমের জায়গায় বলে ফেলতে পারি। মুখের প্রতিটি শব্দকে না ইয়ে করে লিখিত শব্দকে তোমরা একটু বিলিপ করা শেখো। সেটা হচ্ছে কার্যত। কার্যতর সাথে একসময় হচ্ছে এই কার্যতর সাথে বিসর্গ ব্যবহৃত হতো, ক্রমশের সাথে, প্রধানত, প্রায়শ ইত্যাদির সাথে। কিন্তু প্রকৃতপক্ষে আধুনিক বাংলা বানানের নিয়ম অনুসারে এগুলোর সাথে যেটি বসে না সেটি হচ্ছে বিসর্গ বসে না, শব্দের শেষে বিসর্গ থাকবে না, যেমন কার্যত, ক্রমশ, প্রধানত, প্রায়শ, ফলত, মূলত, বস্তুত ইত্যাদি। এই ছিল মূলত তৎসম এবং অর্ধ তৎসম শব্দের বানানের নিয়ম। তো আমি আরেকটু তোমাদের পেছন ফিরে যেতে চাই, সেটি হচ্ছে এই জায়গাটা নিয়ে আরেকটু কথা বলতে চাই। সেটি হচ্ছে 6 এবং 7 তোমরা বাসায় একটু আগে দেখে রাখো। আমরা একটি দিন আমরা 2টি ক্লাস নিব, বা হচ্ছে অন্য একটি দিন আমরা চেষ্টা করব যে এই একটি ক্লাস আমরা যাতে আরেকটা দিন আমরা বর্ধন করে নিতে পারি। একদিনে 2টি, অথবা আ যেদিন আমার ক্লাস নেই এরকম একটি দিন 6 এবং 7 নম্বর ক্লাসটি আমরা নিব। আর হচ্ছে খ এর জন্য আমরা একটি ক্লাস রেখেছি, অবশ্যই সেই ক্লাসটি পরের ক্লাস হবে। সেই ক্লাসটি করার জন্য তোমার এইগুলো সব প্রয়োজন আছে। এগুলো সবগুলোই প্রয়োজন হবে এবং সেগুলোও আমরা দেখব। যেমন আকাঙ্ক্ষা, দেখো এই শব্দটি আমরা একটু আগেই পেয়েছি। এই আকাঙ্ক্ষা শব্দটি ভুল। আবার শ্রদ্ধাঞ্জলি শব্দটি ঠিক।
কিন্তু তুমি যখন শুদ্ধ করে লিখবে আকাঙ্ক্ষা কি হলো? যে আকাঙ্ক্ষাকে আমরা এরকম লিখেছি, আমরা আ উ, ক্ষিয় লিখেছি একসাথে যুক্ত বর্ণ হিসেবে। তো এরকম যে বিষয়গুলো আছে সেটি আমরা একটি বড় ক্লাস নিব। অর্থাৎ আমরা খ নম্বরের উপরে যে ক্লাসটি নিব, সেখানে আমার ২ টি ক্লাস রেডি করা আছে। একটি ক্লাস ম্যান্ডেটরি আমাকে নিতেই হবে। যে ক্লাসটি নিলে তোমার ৯০% বানানের সমস্যার সমাধান হবে। অর্থাৎ খ এর জন্য ৯০% বানানের সমস্যার সমাধান হবে। ক্লাসটি আগেই বলে রাখি একটু দীর্ঘ। ক্লাসটি সবাইকে অনেক মনোযোগ নিয়ে করতে হবে। এই ক্লাসটিতে তোমার হয়তো ৩-৪ টি স্ক্রিনশট নিলেই হচ্ছে। কিন্তু পরের ক্লাসটিতে হয়তো তোমাকে ৩০ টি স্ক্রিনশট নিতে হবে। তো ওই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিব মিজান স্যার। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আবার। ওকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি। তবে পরের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এর থেকেও অনেক গুরুত্বপূর্ণ। এটি হয়তো তোমরা বই দেখেও তোমরা এই ক্লাসটি করতে পারতে। কিন্তু পরের ক্লাস বই দেখেও তোমরা পারবে না। অর্থাৎ ওই বিষয়গুলো পারবে না যে বিষয়টি পরের ক্লাসে দেখানো হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি মিজান স্যার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।